বাংলাদেশের অবস্থা এখনো সেই তিমিরেই রয়েছে। সেনাবাহিনীর মধ্যেও দ্বন্দ্ব রয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের রাস্তায় দেখা গিয়েছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি। জানা গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও নাকি চাপে রয়েছেন, কারণ তার উপরে একটি হামলার ছক তৈরির পরিকল্পনা ছিল। সেই জন্য বিদেশ থেকে ফেরার পরেই নির্দিষ্ট এয়ারপোর্টে না নেমে, মানে ঢাকা এয়ারপোর্টে না নেমে অন্য জায়গায় নামতে হয় তাকে। সেই পরিস্থিতিতে এবার তিনি বেশ দেখে শুনে পা ফেলতে চাইছেন, কিন্তু তাকে কি বাংলাদেশ থেকে তাড়ানোর ছক তৈরি হয়ে গিয়েছে? অর্থাৎ তার কি ভয় রয়েছে? আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বাংলাদেশি সাংবাদিক শহীদুল হাসান খোকনের সঙ্গে। তিনি আমাকে কি জানিয়েছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। সেনাবাহিনী মানে আমাদের এই উপমহাদেশীয়, আমরা যদি এই জায়গাটাকে একটু দেখি এবং সংলগ্ন এলাকাগুলো দেখি, দেখুন পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেও টালমাটাল পরিস্থিতি আছে। কে কখন কাকে বিট্রে করে সাবোটাজ করে উপরে চলে যাবে এই রকম কিছু বলা যায় না। বাংলাদেশ সেনাবাহিনীতেও এইরকম একটা পরিস্থিতি আছে। ভারতীয় সেনাবাহিনীর কথা যদি বলি, তাহলে ভারতীয় সেনাবাহিনীর মতন এই রকম প্রফেশনাল এবং শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনী কিন্তু সারা বিশ্বে বিরল বলা যেতে পারে। বিশ্বে এই ধরনের সেনাবাহিনী এবং একই সঙ্গে মানবিকতার দিক থেকেও ভারতীয় সেনাবাহিনী মানে অন্যতম শীর্ষ সেনাবাহিনীগুলোর মধ্যে প্রথম সারিতে আসবে। আমি আপনার কাছে যেটা জানতে চাইছি, যে যেটা আমরা বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞ মারফত এটাও জানতে পারছি, যে ওয়াকারুজ্জামান তিনিও একটা আশঙ্কায় রয়েছেন। এই জামাতে ইসলামী, এই হিজবুত তাহরির, এরা নাকি ওয়াকারুজ্জামানকে প্রথমত হচ্ছে গিয়ে তাকে একেবারে নিকেশ করে দেওয়া বা শেষ করে দেওয়া, যদি সেটা পসিবল না হয় তাহলে তাকে পুরোপুরি দেশত্যাগ করানো বা দেশ থেকে বিতাড়িত করা, এই রকম একটা প্ল্যানিংয়ে রয়েছে। আর ওয়াকারুজ্জামান নাকি সেই চিন্তাতেও বিশেষভাবে রয়েছেন। এটা এর যুক্তিগ্রাহ্যটা কতটা বলে মনে করছেন আপনি? আমি এই প্রসঙ্গটি আমি বলতেছিলাম যে আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে বিদ্রোহ বিপ্লবের কোনো সুযোগ নেই, মানে অভ্যন্তরীণ বিপ্লবের সুযোগ নেই। কারণ তারা জুলাই আগস্টে যে যে নিষ্ক্রিয়তা দেখিয়েছে সেটি তাদের একটি ইউনিটি থেকেই করেছিল। এবং যে বিষয়টি আলোচনা, যে বাংলাদেশ সেনাবাহিনী বা পাকিস্তান সেনাবাহিনীর ক্রু করে ক্ষমতা গ্রহণের যে মানে প্রধান হওয়া বা প্রধানকে সরিয়ে আরেকজন প্রধান হবে, যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আমরা গণমাধ্যম থেকে যে খবরগুলো দেখেছি, সেই খবরগুলো নিয়ে আমার এখানে দ্বিমত আছে। কারণ আমি সামরিক বাহিনীর বিষয়টি নিয়ে আমার দীর্ঘদিনের একটি জানাশোনা আছে বাংলাদেশ সামরিক বাহিনীর নিয়ে। আমি এখানে স্পষ্ট করে একটি তথ্য প্রকাশ করতে চাই, যে যে বিষয়টি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর এখন যদি কিউএমজি ফাইজুর রহমান, এই কিউএমজি ফাইজুর রহমান জেনারেল ওয়াকারুজ্জামানের একদম ডান, মানে বাংলাদেশ সেনাবাহিনীর ডান হাত হচ্ছে কিউএমজি ফাইজুর রহমান সেনাপ্রধানের। কারণ সেনাপ্রধান বাংলাদেশের 5 আগস্টের পর ডিজিএফআই হচ্ছে সেনা গোয়েন্দা সংস্থা, তার প্রধান হিসেবে ফাইজুর রহমান কিন্তু জেনারেল ওয়াকার কিন্তু এই ফাইজুর রহমানকে নিয়োগ দিয়েছিলেন। এবং তার মাত্র কয়েকদিনের মাথায় কিউএমজি পদ খালি হওয়ার সাথে সাথেই ফাইজুর রহমানকে সেখান থেকে এনে কিন্তু সেনাপ্রধান সেখানেই বসিয়েছেন তার গুরুত্বপূর্ণ ডান হাত হিসাবে, কিউএমজি হিসাবে। এটা কিন্তু রাষ্ট্র নির্ধারণ করে দেয়, কোয়ার্টার মাস্টার জেনারেল। তো সেই জায়গাটি সেখানে পৌঁছিয়েছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ সেনা প্রধানের সেকেন্ড হ্যান্ড হিসেবে, মানে কি বলে এটাকে, যে সেকেন্ড ম্যান হিসেবে তিনি তাকে নির্বাচিত করেছেন। তো এখানে সেনাবাহিনীর মধ্যে দ্বিমত আছে, এটা আমি জানি বা এটা তথ্য, কিন্তু ফাইজুর রহমান সেটি নয়, সেটি ফাইজুর রহমান নয়। এটি যে ভুল ইনফরমেশন যারা বলছেন বা যারা এই তথ্য ছড়াচ্ছেন, এটি একদমই ভুল তথ্য। বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে ফাইজুর ওয়াকারের একটা বড় ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে এবং গণমাধ্যম যে খবরটি ছড়িয়েছে যে ফাইজুর রহমান পাকিস্তানে গিয়েছিল, ফাইজুর রহমান 5 আগস্টের পরে পাকিস্তান যায়নি। পাকিস্তান গিয়েছিল জেনারেল কামরুল, লেফটেন্যান্ট জেনারেল কামরুল। সুতরাং এই যে বিভ্রান্তির জায়গাটি, এখানে খবর প্রচার বা যে জায়গা থেকে আমরা আলোচনা করি সেটা অথেন্টিক সোর্স হতে হবে, কারণ প্রত্যেকটি দেশের সেনাবাহিনী একটা সেন্সিটিভ জায়গায় কাজ করে। বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহ হওয়ার সুযোগ খুব কম, আমি দায়িত্ব নিয়ে বলছি। বাট সেনাবাহিনী 5 আগস্ট যে অঙ্গীকার নিয়ে রাষ্ট্র ক্ষমতা
আচ্ছা, মানে হাতে নিয়েছিল 5 আগস্ট, তখন তো কোনো সরকার ছিল না। সেনাপ্রধান নিজেই বক্তব্যে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই রাষ্ট্র ক্ষমতা দখল করলে একটি সরকার না হওয়া পর্যন্ত, আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানো না পর্যন্ত আমাদের হাতে দায়িত্ব নিচ্ছি এবং আমরা এটি ঠিক করে দেব। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, যে কাঠামো, আজকের যে জঙ্গিপনা, যে জঙ্গিবাদ, তার দায় কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনী এড়াতে পারে না। একদমই এটি আমি আগেও বলেছি, এখনই বলছি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেনাবাহিনীর উচিত বা সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে আজকে এই সরকারকে, যারা ব্যর্থ সরকার, যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করেছে, তাদেরকে বিদায় করা। ঠিক এই তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, মানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু কিং মেকার হয়ে উঠতে পারেন। যেরকম শহীদুল হাসান খোকনের সঙ্গে আলোচনায় এটা উঠে এলো যে এই শেখ হাসিনা এবং তার বোনকে বাংলাদেশের সেই উত্তাল পরিস্থিতি থেকে, একবার ভেবে দেখুন 5ই আগস্টের ওই উত্তাল পরিস্থিতির কথা, যদি শেখ হাসিনাকে ওই উন্মত্ত জনতা হাতে পেয়ে যেত, তাহলে কি শেখ হাসিনা এই মুহূর্তে বেঁচে থাকতেন? এইটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেই শেখ হাসিনাকে নিরাপদে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো এবং ভারতে নিরাপদ আশ্রয়ে তিনি রয়েছেন। এটা পুরোপুরি বাংলাদেশি যে সেনাপ্রধান রয়েছেন তার একেবারে মস্তিষ্কপ্রসূত একটি বিষয়, তিনি পুরোটা অ্যারেঞ্জ করেছেন। এবারে দেখার মতন বিষয় হচ্ছে যে এই সেনাপ্রধান এবারে আগামী দিনে কি করতে চলেছেন। যেরকম আমার সঙ্গে কথা বলতে গিয়ে এই শহীদুল হাসান খোকন, বাংলাদেশি সাংবাদিক, তিনি বললেন যে বাংলাদেশে হয়তোবা আগামী দিনে এরকম একটা জরুরি অবস্থার মতন পরিস্থিতি তৈরি হবে, যেখানে সেনাবাহিনীকে একেবারে অ্যাক্টিভ হয়ে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিতে হবে এবং তার মধ্যে থেকে শেখ হাসিনার উত্থান হবে বাংলাদেশে। যদিও এগুলো সম্ভাবনার কথা, কিন্তু এই তত্ত্বকে একেবারে খারিজ করে দেওয়াও যাচ্ছে না। তার কারণ মোহাম্মদ ইউনূসের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেটা যে পুরোপুরি ফেল করেছে সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। কূটনৈতিক বিভিন্ন দিক, মানে দুটি দেশের মধ্যে, প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক বা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্ক, এগুলো তো অন্য একটা দিক, আমি সেগুলো ছেড়েই দিলাম। কিন্তু সেখানকার মানুষ দুবেলা দুমুঠো খাবার জন্য হাহাকার করছেন। অর্থনীতির এমন বেহাল দশা, কয়েকদিন আগে পর্যন্ত এরকম পরিস্থিতি ছিল, কাটা আলু সেখানে 30 থেকে 35 টাকা কিলো করে বিক্রি হচ্ছে। কি ভাবছেন আপনারা? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।